আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন। দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা রাত পেরোলেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সাথে আছে গণভোট। তাই আলোচনার কেন্দ্রবিন্দু আজকে ভোটকে নিয়ে। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন গেস্ট। আমাদের সাথে আছেন মুনিরা খান, নির্বাচন বিশ্লেষক, প্রেসিডেন্ট ফেমা, এবং আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুনও উপস্থিত আছেন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা একেবারেই অল্প সময় আলোচনায় যাব, তাই আমি প্রথমে শুরু করব আমাদের গেস্ট মিস মুনিরা খানকে দিয়ে। প্রচারণা শেষ আনুষ্ঠানিকভাবে, এবং একেবারেই বলতে গেলে আমরা দ্বার প্রান্তে ভোট গ্রহণের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কি মনে হয় আপনার, একেবারেই যদি বলা হয় আপনার ব্যক্তিগত মতামত কি, যেহেতু আপনি অনেক বছর অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন, কেমন হতে পারে এবারে নির্বাচন? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা কিন্তু সমস্ত বাংলাদেশের সমস্ত নাগরিক ভোটাররা একই প্রশ্ন করছে যে কেমন নির্বাচন আমরা কালকে দেখব, কেমন নির্বাচন হবে। এবং আমার মনে হয় সবার মনে আবার একই উত্তর, যে নির্বাচনটা যেমন করে হোক সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার জন্য গ্রহণযোগ্য হতেই হবে। এখন এই প্রত্যাশা আর প্রাপ্তি এর ভেতরে কতটুকু গ্যাপ থাকবে সেটা সময় বলে দেবে। কিন্তু আমি মনে করি যে প্রস্তুতিটা আমি যেভাবে দেখছি, মানুষের মনে যে আকুল একটা আগ্রহ যে আমি কালকে কি করে ভোট দিতে যাব, কারণ অনেকে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, একেবারে তরুণ থেকে শুরু করে বয়স্ক আমরা যারা, তারা কিন্তু অনেক দিন নিজের ইচ্ছামতো ভোট দিতে পারিনি। এখন সবার মনে এই আগ্রহটা কি করে বাস্তবায়িত হবে সেটার জন্য অনেকগুলি স্টেক হোল্ডার আছে। যেমন নির্বাচন কমিশন প্রথমেই দায়বদ্ধ, অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে আমাদের প্রতি যে দায়িত্ব তারা পেয়েছেন, তাদের সদিচ্ছা। সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখন কালকে ভোটার এবং রাজনৈতিক দল কর্মীরা, তারা কিন্তু নির্বাচনকে সুন্দর একটা পরিবেশের ভেতরে সুন্দরভাবে করতে পারবে, পরিচালনা করতে পারবে। এখন এই সদিচ্ছা যদি না থাকে, এবং আরেকটা আমাদের বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি, এতদিন আমি ভেবেছি, সবসময় সবাই যখন বলেছে নির্বাচন কেমন হবে, তখন কিন্তু আমি ভেবেছি, চট করে উত্তর দিতে পারিনি। কিন্তু আজকে আমার পরিবেশটা দেখে যেরকম মনে হচ্ছে যে না, নির্বাচনটা ভালো হওয়ার রাস্তার দিকে আমরা এগোচ্ছি। আজকে আমি অনেক বছর ধরে নির্বাচন দেখছি, তো আমার একদম অল্প বয়স 1954 সাল থেকে আমি নির্বাচন দেখছি। আজকে নির্বাচন হচ্ছে 2026 সালে। এখন অনেক ধরনের নির্বাচন দেখেছি, অনেক ধরনের অনেকের প্রভাব আমি দেখেছি, রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ডগুলি আমি দেখেছি, এবং তাদের ম্যানিপুলেশন দেখেছি, তাদের অর্থের ব্যবহার দেখেছি, তাদের মাসেল ব্যবহার করা দেখেছি। কিন্তু এই কয়দিনে কিন্তু আমার চোখে এই তিনটাও আমি দেখিনি। ম্যানিপুলেশন ছোটোখাটো কিছু তো হতেই হবে, হয়েছে, তবে অর্থের প্রভাবটা খুব একটা প্রত্যেকবার যেমন করে দেখি সেইভাবে আমার চোখে পড়েনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে। এবং আমি যেহেতু একজন অবজারভার, আমি কালকে অবজার্ভ করব বলে আমাকে কার্ডও আমার কাছে আছে, আমি যাব কয়েকটা জায়গায়। তার আগেও আমি কিছু খোঁজখবর নিয়েছি, কারণ আমি যেখানে থাকি বস্তি টস্তি আশেপাশে, আমি কিছুটা ভালো জায়গায় থাকি, কিছুটা একদম একেবারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা যারা যেখানে থাকেন সেখানেও থাকি। আমি সবার সঙ্গে কথা বলে দেখেছি, এখানে অর্থ খুব একটা বেশি প্রভাব ফেলবে না। অসংখ্য ধন্যবাদ মিস মুনিরা খান আপনাকে। ডক্টর মামুন, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আপনি হল সংসদ নির্বাচন দেখেছেন, বাংলাদেশে বিগত বছরে আরও অনেক নির্বাচন দেখেছেন। একই বিষয়ে যদি স্পেসিফিক প্রশ্ন করি, এই নির্বাচনে কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো কিছুর ব্যত্যয় কি আপনার চোখে পড়েছে? যেহেতু আপনি হল নির্বাচনের প্রসঙ্গটা আনলেন, যে তার সাথে আমি মনে করি না এই নির্বাচনের প্রচারণা এবং যে ইম্প্যাক্টের কথা আমরা চিন্তা করছি বা একটি দল প্রচার করার চেষ্টা করছে, সেটা আমি মনে করি যে সেটি ঠিক নয়। আর পার্থক্যের যেটা আমার আশা ছিল যে পরিবর্তিত বাস্তবতায় আমাদের যে নতুন বাংলাদেশ রূপান্তরের আকাঙ্ক্ষা, সেখানে কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোর যে ভাষা এবং আইডিওলজিক্যাল ব্যবহার, পার্টিকুলারলি ধর্মের যে ব্যবহার, এটা আমি আসলে আশা করিনি। সেটি কিন্তু বাংলাদেশকে আমার বিশ্বাসে, যেটা আমি বুঝি যে আমার ধর্ম আমার বিশ্বাস, আমি সেটাকে পালন করব, আমি মুসলমান, আমি নামাজ পড়বো, এবং আমাদের ধর্মের বিভিন্ন ধারাগুলো রয়েছে। কিন্তু
আমার যেটা মনে হয় যে ধর্মকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি এবার ব্যবহার করা হয়েছে। আপা আমার পাশে আছেন, হয়তো বা উনি আরও কথা বলবেন। এত ধর্মের ব্যবহার আমরা দেখিনি এবং সেই ব্যবহারটা করতে গিয়ে আমরা রোজা পূজাকে যেমন এনেছি, আমরা মিথ্যার আশ্রয় নিয়ে জামাত ইসলামকে দেখেছি যে হাদির বোনকে মঞ্চে হাজির করলো। এবং সবচেয়ে যে জিনিসটা প্রথম গত 3-4 সপ্তাহে আলোচনা এসছে যে বেহেশতের টিকিট বিক্রি, যদিও জামাতের কাছ থেকে এটা বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে সবাই এটা জানছে যে এই কাজটা কিভাবে রুট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এবং মানুষের বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে জামাতকে ভোট দিলে তারা বেহেশতে যাবে। একই সাথে আমাদের জামাতদের প্রার্থীদের কাছ থেকে যখন এ ধরনের প্রচারণা দেখছি, তাদের কালচারাল একটা উইং আছে সাইমুম শিল্পী গোষ্ঠী নামে পরিচিত, এবং সাইমুম শিল্পী গোষ্ঠী আমরা জানি বাদ্যযন্ত্র ব্যবহার করবে না, ইসলামী ধারায় তারা গান বাজনা করবে, কিন্তু এবার আবার দেখলাম যে জামাত র্যাপ সঙের মাধ্যমে বা সাধারণ মানুষের বোঝার জন্য যে বিভিন্ন যন্ত্রসঙ্গীত বা ব্যান্ড সং স্টাইলে তাদের কিন্তু প্রচারণাটা চালিয়েছে। তার মানে এটা দান্দিকতা। একদিকে আপনি বলছেন যে আপনার ধর্মকে ব্যবহার করছেন, অন্যদিকে আপনি আবার এই ধরনের স্খলনের শিকার হয়েছেন। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আপনি যখন ইসলাম নামটা ব্যবহার করছেন, স্বভাবতই ধরে নেওয়া যায় বা আপনার গঠনতন্ত্রে আছে যে আপনি আল্লাহর আইন সত্যকে শাসন প্রতিষ্ঠা করবেন এবং হাদিস কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু দান্দিকতাটা হচ্ছে যে আপনি আবার শরিয়া আইন থেকে দূরে সরে আসলেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা অগ্রবর্তী একটা ধারণা আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু নারীর ক্ষেত্রে জামাত ইসলামের যে মনোভাব, সেটা খুব মানে দুঃখ দিয়েছে যে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রতিষ্ঠিত করা। এবং যে কারণে যেটা হয়েছে, আমি মনে করি যে পলিটিক্যাল যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, সেটা কিন্তু জামাত খুব পজিটিভলি ব্যবহার করতে পারতো, বা যে জামাতকে আমরা দেখেছি সেটাতে থেকেই তারা করতে পারতো। কিন্তু আজকে দেখেন যে আপা একটু অর্থের কথাটা বলেন, আমি একটু বলে নিই যে আজকে 2-3টে ঘটনা খুব অথেন্টিক সোর্স না হলে আমি রেফার করতাম না একজন শিক্ষক হিসেবে। প্রথম আলো নিউজে এসছে যে সৈয়দপুর বিমানবন্দরে আপনার টাকাসহ জামাতের এক নেতা ধরা পড়েছেন, প্রায় 74 লক্ষ টাকা। যদিও কাউন্টার স্টেটমেন্ট এসছে যে আপনার এটা তার ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। একজন ঠাকুরগাঁ জেলা জামাতের সভাপতির কাছ থেকে যখন নির্বাচনের আগের দিন 74 লক্ষ টাকা কথা পাওয়া যাবে, এটাকে আমি কোনোভাবেই তার ব্যক্তিগত ব্যবসায় ব্যবহার করা হবে এটা বিশ্বাস করতে চাই না। এবং আওয়ামী লীগ এখনকার যে নির্বাচনের যে আচরণবিধি, তাতে কিন্তু খুব সুস্পষ্ট করে বলা আছে 22-3 যে আপনি রাজনৈতিক কোনো কাজে 50,000 টাকার অধিক অর্থ ক্যারি করতে পারবেন না। আরও একটা জিনিস আপনি দেখেন যে কুমিল্লায় একটু আগে দেখলাম প্রথম আলোর নিউজে যে টাকাসহ জামাতের নেতা ধরা পড়েছে। তো যে কথাটা আমি বলছিলাম যে সুযোগটা তৈরি হয়েছিল একটা পরিশীলিত রাজনীতির মাধ্যমে তাদের ম্যান্ডেটকে মানুষের কাছে নিয়ে গিয়ে ইসলামের যে সঠিক বাণী সেটার মাধ্যমে ভোট নেওয়া, সেটা না করে তারা যে কোনো কায়দায় ক্ষমতায় যাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন ইসলামের নাম ব্যবহার করে সেটা করেছে। তার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে একজন সম্ভবত অন্যতম শিক্ষিত প্রার্থী ঢাকার খালিকুজ্জামান সাহেব 17 আসনের। প্রথম 3টি জিনিস বলি। প্রথমে তার ধারণাই নেই যে ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে যাওয়া যায় না, তো এটা ধর্মের মোড়কে থাকার কারণেই বোধহয় এই ধারণাটা তার হয়েছে। দ্বিতীয় হচ্ছে যেভাবে হুমকি ধামকি দিয়েছে যে তারা পা চেটেছে বা সব ভোটের পরে গুড়িয়ে দেবে, আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার, এ ধরনের স্টেটমেন্ট তো দাম্ভিকতার প্রকাশ। এবং এটা ধারাবাহিকভাবে হয়েছে। আমরা মব যদি প্রমোট করে থাকে, এই লেবাসই প্রমোট করা হয়েছে। এবং দুঃখজনক 3টি ঘটনা তো উল্লেখ করতেই হবে। প্রথম আলো ডেইলি স্টারে হামলা বা ছায়ানটে হামলা, এদিকে যেমন একটা স্টোরি, আবার আপনি দেখবেন এই মাজার ভাঙার একটা অনেক বড় ঘটনা হয়েছে। মানুষকে একটা কথা বলে শেষ করি, এবং নারীর প্রতি যে আচরণটা হয়েছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন একজন নারী বিদ্বেষী যে ওড়না নিয়ে কথা বললো, তাকে যেমন ফুলের মালা দিয়ে বরণ করতে হয় করে কেউ, এটা যেমন গ্রহণযোগ্য নয়। লঞ্চে, রাস্তাঘাটে, পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে নতুন যে আলবদর থেকে আলবট বাহিনী তৈরি হয়েছে, তাদের যে প্রতিহিংসা সেটা কিন্তু দারুণভাবে প্রকাশিত হয়েছে। সো প্রচারণার ক্ষেত্রে এজেন্ডা বা ম্যান্ডেটে না থেকে, ইশতেহারে না থেকে ক্ষমতায় যাওয়ার নেশায় আসলে ইসলামকে একটা বলি দিয়ে জামাত ইসলাম সামনে এগোনোর চেষ্টা করছে। আমি বিএনপির সমালোচনা করছি, সেটা করব না তা না, তাদেরও অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একটা স্বচ্ছ ধারণা নিয়ে এসছে, কর্মসূচিগুলোকে হাইলাইট করেছে। এবং প্রথম যে আক্রমণ, এই যে ব্যক্তিগত আক্রমণ নির্বাচনী প্রচারণা এবং তুই করে ব্যবহার, যেটা আমরা শেখ হাসিনার কাছে দেখতাম, সেটা কিন্তু শফিকুর রহমান সাহেবের মুখ থেকে ভালো লাগেনি। তুই করে বক্তব্য দিচ্ছেন, তোদের ফ্যামিলি কার্ড রাখ। তাহলে যে পরিবর্তনটা আমরা আশা করেছিলাম, জামাত যে মোড়কে রাজনীতি করে সেটার থেকে আসলে ভিন্নভাবে দেখছি। এবং এইটার মূল কারণ ক্ষমতায় যাওয়ার নেশা, এবং তার বলিটা হয়েছে আসলে ইসলাম। যেহেতু আমাদের আজকে উপস্থিত অতিথির মধ্যে জামাতের উইং থেকে কেউ নেই, তাই আমি ডক্টর মামুনের সূত্র ধরে প্রশ্ন টানতে চাচ্ছি না আপার কাছে। তারা থাকলে হয়তো তাদের প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করতে পারতেন। আপার কাছে আমি আসতে চাই, বাংলাদেশের
এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত আসনে, সমস্ত ভোট কেন্দ্রে প্রায় 9.5 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আপনার কি মনে হয় যে এই রাষ্ট্রের এত বড় একটা বিষয়ে, জাতীয় নির্বাচনে এই সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ এবং তারা কি তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারবে বলে আপনার মতামত কি? আমি এই তোমার এটা উত্তর দিচ্ছি। আমি ওর একটা কথার উপরে একটা কথা বলি, যে অর্থের ব্যবহার নিয়ে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে কি, পৃথিবীর সব দেশে, আমি অনেক দেশে নির্বাচন দেখেছি, এই যে সময়টা, এই যে মানে যখন থেকে প্রচারণা বন্ধ, তখন কিন্তু সবচেয়ে ভয় থাকে অর্থের ব্যবহার এবং সবচেয়ে ভয় থাকে ইন্টিমিডেশন। তখন সব পলিটিক্যাল পার্টি মানে তাদের বিরুদ্ধে যারা আছে, যারা জানে, তাদের প্রথমত অর্থের প্রভাব দিয়ে প্রভাবিত করতে চায়, দ্বিতীয়ত ইন্টিমিডেশন অর্থাৎ ভয় ভীতি প্রদর্শন করে তারা যাতে পোলিং বুথে না আসে সেই চেষ্টা করে। তো এই 2 দিনে এই দুটো জিনিসকে অবজারভাররা এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা এবং নির্বাচন কমিশনের খেয়াল করতে হবে। আজকের রাতটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এইটা আমি পুরানো কথা আর বলছি না, আমি বলছি যে কালকে নির্বাচন কেমন হবে। কালকে নির্বাচন কেমন হতে হলে, ভালো হতে হলে আজকের থেকে সকাল পর্যন্ত এই দিকটা মানে খুবই কঠিনভাবে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য হচ্ছে করা, এবং অবজারভারদের, এখানে পর্যবেক্ষকদের কাছে কিন্তু কার্ড আছে, তারা কিন্তু আজকে দিন রাত সবসময় যারা লং টার্ম অবজারভার তারা কিন্তু পর্যবেক্ষণ করতে পারবেন। এবং আমি যেটা বলছি যে সেটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীতে আমি দেখলাম যে আমাদের কেন্দ্র হচ্ছে 42,659, আর বুথ হচ্ছে 2,47,482। এখন আমাদের কত নিরাপত্তায় আছে 9,70,948। হ্যাঁ, এখন দেখতে হবে যে রাজনৈতিক দলগুলি যদি সদিচ্ছা পোষণ না করে, কর্মীদের যদি তারা ট্রেনিং না দিয়ে থাকে, তাহলে এই যে নিরাপত্তায় যারা যুক্ত আছে তারা কতটুকু, যদি কারো সদিচ্ছা না থাকে তাহলে তারা কতটুকু সক্ষম। আমার মনে হয় সক্ষম। সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে বেশ কিছু কেন্দ্রে, এবং মোবাইল নিয়ে একটি দ্বন্দ্ব চলছিল। প্রথমে বললো মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হবে না, এরপর আবার দিয়েছে, এবং গোপন কক্ষে বলছেন মোবাইল নিয়ে না। এইটা আমি মোবাইল নিয়ে কিন্তু আমি আরও এক জায়গায় কথা বলেছি, মোবাইল নিয়ে কিন্তু মিশ্র একটা ব্যাপার আছে। প্রথম কথা যে তারা ভোট কক্ষে আমি পৃথিবীর কোথাও মোবাইল নিয়ে দিতে দেখিনি, কারণ ভেতর থেকে যখন তারা পোলিং বুথের ভেতরে ঢুকবে ভোট দেবে, সে তো ঢাকা থাকে, সেখান থেকে তার হাতে যদি একটা মোবাইল থাকে যেখান থেকে সে বাইরে যোগাযোগ করতে পারে, তাহলে তার জন্য কিন্তু যে কোনো রকমেই মিথ্যা তথ্য দিয়ে হোক, যেমন করে হোক, একটা গণ্ডগোল পাকানোর ব্যবস্থা কিন্তু করা মানে সক্ষম মানে সে হবে যদি সে করতে চায়। তো সাধারণত এটা কেন লোকে বলে যে টেলিফোনটা কোথায় রেখে যাবো, এটা কোনো ব্যাপারই না, কারণ প্রত্যেকেই যখন ভোট দিতে আসে একলা তো আসে না, কারো কাছে ফোনটা রেখে তো ডেফিনেটলি বুথে ঢুকতে পারবে। দিস ইজ নট দ্য ওয়ে টু টক। আমাদের আলোচনার ভিতরে আসাই উচিত না যে আমি সাংবাদিকরাও কেন এটা নিয়ে কথা বলে আমি জানি না, কিন্তু এইখানে কিন্তু আমি মনে করি নিরাপত্তার, কারণ আপনার সাংবাদিকদের একটি টার্ম আছে মজো রিপোর্টার, যারা শুধু মোবাইল দিয়ে ভিডিও বাইরে ঢুকবে, কিন্তু তারা যারা ভোট দিতে চায়, ভোট কেন্দ্রে যাবে, সেখানে কিন্তু তারা মানে কারোর জন্যই, যখন আমি ভোটার, আমি একটা বুথের মধ্যে ঢুকবো, সেখানে আমাকে ফোন অ্যালাউ করা আমি দেখিনি কোথাও। কিন্তু এইটা একটা মিশ্র প্রভাব হতে পারে। অধ্যাপক মামুনের কাছে একটু জানতে চাচ্ছি, এর আগে 2018 সালের নির্বাচনে কিন্তু মোবাইলে ধারণকৃত ছবি দিয়েই ভোট কারচুপি যে বিষয়টি, ব্যালট ভর্তি বাক্স এমন বিষয় সামনে আসে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এবারের এমন একটা দোটানা ডিসিশন। মানে আপা যেটা বললেন আমি অনেকটা ওনার সাথে একমত, আবার কিছুটা একটু আমার বুথের ভেতরে, যেমন ভোটারদেরকে তো আপনি বলেননি যে মোবাইল দেখুন, ভোটারদের যে অসুবিধাটা হবে, ভোটাররা তো ফোনটা কোথায় রেখে যাবে, তাদের ওই জন্যই তো দোটানার মেইন ইস্যু তৈরি হয়েছে। আর আপা যেটা বলেন এটা ঠিক যে আসলে ছবি তুলে নিয়ে আসতে পারে, বা অন্যকে বলতে, আরো একটা ইস্যু হয় টাকা দিতে পারে, টাকা দিয়ে বলতে পারে যে ছবিটা তুমি, না আমি বলছি ভোটারের জন্য টাকা দিয়ে তুমি ছবিটা তুলে পাঠাবে, যে কথাটা আমরা সোশ্যাল মিডিয়া, এটা ঠিক। বাট এখন এসে আসলে মোবাইলটাকে একটা
ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, আপনি এটাকে এক্সক্লুড Exactly. করতে পারবেন। যে কথাটা আপনি বললেন যে এটা তো একটা ডিটারেন্স টু এনি মিসচিপস, এনি মিসবিহেভিয়ার। জার্নালিস্টদের কিন্তু আলাদা, যেমন আমাদের তবে কার্ড কার্ড দেওয়া যেহেতু হয়েছে, আলাদা কার্ড আলাদা কার্ড মোবাইল দিয়েছে। অ্যালাউড। তবে আপা যে কথাটা বলে এটা গুরুত্বপূর্ণ, যে এই নির্বাচনটি আসলে কোনো দলের নয়, একটা জাতি হিসেবে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে, বাট সম্ভবত আমাদের জাতির সামনে অগ্রযাত্রার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, পার্টিকুলারলি গণতান্ত্রিক উত্তরণের জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই আপনি যে সংখ্যাটা উল্লেখ করেন 9 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশই হচ্ছে আনসার, যারা স্বল্প প্রশিক্ষিত বা অকেশনাল ডিউটির মধ্যে থাকে, এবং একটা যে সংখ্যায় ভোট একটা কেন্দ্রে আছে, রাজনৈতিক দলগুলো যে পরিমাণ স্যার, এর নেতাকর্মী আগেও থাকবে। কিন্তু ছিল। না, আমি যেটা এবার প্রেক্ষিতটা বুঝতে হবে আপনাকে, যে এবার তো আইন এখন শৃঙ্খলা ভোটাররা পরিস্থিতি কি সেটা, মানসিকভাবে ভোটাররা কি আগের বিগত বছরের যে চিত্র আমরা দেখেছি সেটা ধারণ করে আছে, নাকি এবার তারা সেই বিশ্বাসটা ভাঙতে ওই পারে? জায়গাটা আমি যাচ্ছিলাম, যে প্রথম হচ্ছে ইউসিতে একটা এক্সাম্পল আপনাকে দেন। ঘানাতে লাস্ট ইলেকশনে ঘানা অ্যাকর্ড নামে একটা রাজনৈতিক ডকুমেন্ট বা পলিটিক্যাল ডিক্লারেশন সাইন করেছিল রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে, যে সাইড যে আমরাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করব, নিশ্চিত করব, এবং সেটা কাজ করেছে। কেনিয়াতে আপনার শান্তি চুক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনারা জানেন এটা পৃথিবীর বিভিন্ন, আমাদের এখানে কিন্তু মডেলটা আছে কিন্তু ইফেক্টিভ না। আমি এটা মনে করি যে আপা যে কথাটা বলছিলেন, যে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে দায়িত্বশীল ব্যবহার করতে হবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকদের রোল। আর আরেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমাদের ভোটার। আমি আপনার মাধ্যমে যারা আজকের এই টক শো দেখছে সবাইকে অনুরোধ করব আপনারা, এবং খুব বড় ঘটনা কিন্তু ঘটেনি, আপা দীর্ঘদিন ইলেকশন মনিটরিং করেন, আপনি দেখেন যে আমরা অনেক আশঙ্কা করেছিলাম এটা, আমরা সফল, সরকার যেমন সফল, রাজনৈতিক দলগুলো সফল, আমরাও সফল। কথার ফুলঝুরি আমরা আক্রমণ দেখেছি, ফুলঝুরি দেখেছি, কিন্তু মাঠে কিন্তু ওরকম করে সংঘর্ষের ঘটনা, দুটি ঘটনা ঘটেছে যেটি কোনোভাবেই কাম্য নয়। যেটা বলতে চায় যে আমাদের উচিত, আমাদের সমস্ত জনগণ সবাইকে কালকে ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট দেয়, এবং এখন পর্যন্ত দেখেন কোনো ঘটনা কিন্তু ঘটেনি, এবং সংখ্যাটা যত ভোটারের বাড়বে, আপনার নিশ্চয়ই একমত হবেন, আমি নিজেও দীর্ঘদিন ইলেকশন মনিটরিংয়ে জড়িত ছিলাম, ভোটারের সংখ্যা যত বাড়ে তত ভোটের পরিবেশ আরো নিশ্চিত হয়। Exactly. ভোট যখন উৎসব মুখর হয় তখন সন্ত্রাসের বিপক্ষে, পেশি শক্তির বিপক্ষে সেটা একটা ডেটারেন্স হিসেবে কাজ করে, এটাই একটা প্রতিষ্ঠিত সত্য। পর্যবেক্ষক, যেহেতু আমার অভিজ্ঞতা কম, আমার চেয়ে অনেক অভিজ্ঞতা বেশি ওনার, বাট উনি একমত হবেন, ভোটারের সংখ্যা যখন বেশি হয়, ভোটারের যখন আধিক্য বেশি হয়, তিনটি জিনিস হয়। একটা আইন শৃঙ্খলা বাহিনী একটা শক্তি পায়, দ্বিতীয়ত আপনার উৎসব মুখর পরিবেশটা নিশ্চিত হয়, তৃতীয়ত রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয় যে এখানে নিশ্চয়ই আমার পার্সেন্টেজটা। মামুন, যেহেতু ভোটার প্রসঙ্গ আসলাম, একটু ইন্টারাপ্ট করি। ভোটার নিয়ে আমার একটি প্রশ্ন আছে। বলা হচ্ছে যে এবার অনেক ভোটার টার্নওভার হবে। এখন এটা কি বিগত অনেক বছরে ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেনি কারণ হিসেবে শুধু সেটি, নাকি এর পেছনে আরো কিছু কারণ? এখন যে পরিস্থিতিটা আছে, আমি মনে করি যে অত্যন্ত ভালো অবস্থায় আমরা আছি, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর একটা মনোজগতিক সমস্যা হয়েছিল, সেটা কাটিয়ে উঠেছে অনেকটা। বরং আমি উল্টো করে প্রশ্নটা করি, আপনি নিশ্চয়ই ভোট তো দিতে পারেননি, আপনার যে বয়স আমার ধারণা, সো আমি তো মনে করি যে 4.5 থেকে 6 কোটি ভোটার যারা ভোটের জন্য মুখিয়ে আছে। আমি সবসময় ভোট দিতে গিয়ে, প্রয়োগ করতে গিয়েও পারিনি, কেন্দ্রের বাইরে থেকে বের হয়ে আসতে। ঢাকা কলেজে আমার ভোট কেন্দ্র ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, সকালে ভোট দিয়ে আমরা পর্যবেক্ষণে যেতাম। আমার মনে হয় যে ভোট কেন্দ্রে এবার ভোটার টার্ন আউট মূলত হওয়ার কারণ হবে দুটি। একটি হচ্ছে যে আমাদের যে হওয়া উচিত এবং হবেও, একটা হচ্ছে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে স্বপ্ন দেখছি এবার, জুলাই সনদ এবং হা ভোট, এটা সবাই যাওয়া উচিত এবং হা ভোটে ভোট দেওয়া উচিত। দুই হচ্ছে যে এবারে কিন্তু প্রচার প্রচারণায় তেমন কোনো বাধা তো ছিলই না, বরং এবার দীর্ঘদিন পরে একটা উৎসব আমরা দেখেছি। অনেকগুলো জনসভা, আমি অনেকগুলো জায়গায় ঘুরেছি, পথসভা অনেকগুলোতে দেখেছি, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে যে তরুণদের যে বিষয়টা, তারা আসলে, আমি তো মনে করি একটা বাদ ভাগা উপস্থিতি, আমার ধারণা 70% প্লাস ভোটার উপস্থিতি হবে। একটা ফ্যাক্টর বলতে হবে যে আওয়ামী লীগের যারা ভোটার, তারা কতটুকু টার্ন আউট করবে না করবে সেটা একটা ফ্যাক্টর, বাট সেই সংখ্যাটা নগণ্য বলে মনে করি। আগামীকাল আমরা একটা ভালো ভোট দেখবো ইনশাআল্লাহ, এবং সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য। ভোটারদের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে যেটুকু আমি নানান জনের সঙ্গে কথা বলেছি, যে তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, তরুণ ভোটাররা কিন্তু ভোট দিতে যাবে। এবং আমি মনে করি এবার যে নারী ভোটারের সংখ্যাও, মানে যেহেতু নারীদের অধিকার নিয়ে
এবং নারী ভোটারদের কথা বলা হয়েছে, যেহেতু বলা হয়েছে যে নারীরা 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না কি ইত্যাদি ইত্যাদি অনেক রকম তাদের যেটা বলা হয়েছে, তার অধিকার, মৌলিক অধিকার হরণের কথা বলা হয়েছে। সেখানে নারীদের আমি মনে করি যে রেসপন্সিবিলিটি, মরাল রেসপন্সিবিলিটি টু গো অ্যান্ড ভোট। দেখেন আমি এখানে বসে আমি নারীদের অনুরোধ করব যে তারা যেন যায় এবং তাদের পছন্দ মতো ভোট দেয়। আমি কাকে ভোট দিতে হবে আমি তাদের বলে দিচ্ছি না, কিন্তু তাদের ভোটাধিকার যে একটা মৌলিক অধিকার, আমি মনে করি ভোটাধিকার একটা মানুষের নাগরিক মৌলিক অধিকার, সেটা তারা কালকে যদি যান এবং কালকে যদি সেটা অধিকারটা তারা অর্জন করবার জন্য ভোট দেন, তাহলে আমি মনে করি আমাদের যে আমরা যে গণতন্ত্রের জন্য যেভাবে এত বছর অপেক্ষা করে আছি, সেই গণতন্ত্রর পথে আমরা কিছুটা অগ্রসর হতে পারবো। একেবারেই শেষ পর্যায়ে স্যারের কাছে ছোট্ট একটি বিষয় জানতে চাচ্ছি। ফলাফল প্রকাশের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে 13 তারিখ সকাল বা দুপুরের মধ্যেই তারা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা কি দুটা ভোট একসাথে হচ্ছে, এবার গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের ভোট, তারা কি সক্ষম হবে বলে আপনি মনে করেন? ডিপেন্ড করে রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন। আমি নিজে বহু ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকে ভোট কাউন্ট করে দেখেছি, খুব এফিসিয়েন্টলি হয়। কিন্তু যদি উৎসবমুখর পরিবেশটা থাকে, সহযোগিতা সহমর্মিতার পরিবেশটা, ভোট গণনায় খুব একটা সময়, আমি নিজে অনেক সময় ছিলাম। বরং যেটা আপনার মাধ্যমে আবেদন করতে চাই, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপার মতো, যে এবারের ভোট আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতির সামনে এগোবে না পিছবে, নারী অধিকার নিশ্চিত হবে না হবে না, ধর্মকে ব্যবহার করে জাতির সামনে যাবে কিনা বা আমরা পিছিয়ে পড়বো কিনা, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার কাছে আমাদের আবেদন থাকবে যে আপনি সেই সিদ্ধান্তটা সঠিকভাবে জানেন, যেন জাতি সামনের দিকে এগোয়, যেখানে নারীর মর্যাদা থাকবে, ধর্মের ব্যবহার থাকবে না, যাদের অভিজ্ঞতা রয়েছে রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার, সে ধরনের কাউকে নিশ্চয়ই নির্বাচন করবে। বাংলাদেশে অর্থনৈতিক যে নিশ্চয়তা, সামাজিক স্থিতিশীলতা, সেটা তার নিশ্চয়ই নিশ্চিত হবে। অসংখ্য ধন্যবাদ আমার দুজন উপস্থিত অতিথিকে। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট গ্রহণের অপেক্ষায় আমরা সকলে আছি। যে যেখান থেকে দেখছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।